গর্ভ অবস্থায় নর্মাল ডেলিভারির জন্য কী কী প্রস্তুতি নেওয়া উচিত? হ্যাঁ দর্শক, সঠিক শুনেছেন। নর্মাল ডেলিভারি চায় না এমন গর্ভবতী কমই আছে আমাদের বাংলাদেশে। গর্ভ অবস্থায় নর্মাল ডেলিভারি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, যেমন নর্মাল ডেলিভারি কি সবার জন্য? ডায়াবেটিস আছে, নর্মাল ডেলিভারি হবে? জরায়ুতে সেলাই দেয়া নর্মাল ডেলিভারি সম্ভব? ব্রিজ পজিশন থাকলে কি নর্মাল ডেলিভারি হয়? নর্মাল ডেলিভারির ব্যথা ওঠার লক্ষণই বা কীভাবে বুঝবো? কত সপ্তাহে নর্মাল ডেলিভারি হয়? ডায়াবেটিস ও থাইরয়েড থাকলে কি নর্মাল ডেলিভারি সম্ভব? এমন অসংখ্য প্রশ্নের উত্তর আমাদের আজকের এই ভিডিওটিতে পাবেন। দর্শক, গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আমরা এই ভিডিওটিতে দেখব নর্মাল ডেলিভারির জন্য কী কী প্রস্তুতি নেওয়া উচিত বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনায়। আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছে নর্মাল ডেলিভারি নিয়ে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটি। তাই আপনি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য উপকারী। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন আরও অনেকেই জানার জন্য। চলুন গোটা বাংলাদেশকে উৎসাহিত করি নর্মাল ডেলিভারির জন্য। আজকের ভিডিওটিতে নর্মাল ডেলিভারি নিয়ে যাদের আলোচনা থাকছে তারা হলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার ম্যাম, প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী ম্যাম, প্রফেসর ডাক্তার নেয়াজটি পারভিন ম্যাম, ডাক্তার সাবিনা পারভিন ম্যাম, প্রফেসর ডাক্তার বেগম হোসনেরা ম্যাম, প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী ম্যাম, ডাক্তার কামরুন্নেসা রুনা ম্যাম। দর্শক, আমরা এখন দেখব নর্মাল ডেলিভারির জন্য কী কী প্রস্তুতি নেওয়া উচিত বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনায়। তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় যারা নর্মাল ডেলিভারি চান। দর্শক, গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের কর্সেল বাংলাদেশের ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। শুরুতেই প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার ম্যামের কাছে শুনবো নর্মাল ডেলিভারির জন্য কী কী প্রস্তুতি নেওয়া উচিত বিস্তারিত। আচ্ছা, আজকে আমাদের যেটা আমি ইচ্ছা করে এই টপিকসটা আজকে আমি পছন্দ করেছি যে আমরা নর্মাল ডেলিভারিকে কিভাবে এনকারেজ করা যায়। হ্যাঁ, তো এখন তো মিডিয়া মানে অনেক বেশি শক্তিশালী, স্ট্রং। তো সবসময় আমরা একটা ব্লেম নিয়ে আসছি, সবসময় নাকি আমরা সিজার করতে চাই, মানে সবাই বলে খালি তোমরা সিজার করো, সিজার করো, সিজার করো। তো অনেক কথা আছে সিজার কেন করা হয়, অনেক কারণ আছে, আমি বলেছি। মেয়েরা ভয় পায়, তারপরে কাউন্সিলিং নলেজের অভাব, অনেক কিছু আছে। তো সেজন্য আমি চিন্তা করলাম যে আজকে আমরা এই টপিকসটা আনি। সবচেয়ে বেশি যে জন্য সিজার হয় সেটা হচ্ছে লেবার পেনের ভয়। তো সেই জিনিসটাকে বলার জন্য যে আমাদের যে লেবার অ্যানালজেসিয়া আছে, এপিডুরাল অ্যানালজেসিয়া, সেই এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়ে যে পেইনলেস লেবার করা যায় সেটা সবাইকে জানাতে হবে। জানালেই আমাদের আস্তে আস্তে যেই যেই মানে কলঙ্কের কালিমা আমাদের গায়ে লেগে গেছে যে আমরা শুধু সিজার করি, সেটা আমাদের মুছতে হবে। হ্যাঁ, আমরা আসলে সিজার করতে চাই না। আমরা চাই সবাই নর্মালি ডেলিভারি করুক, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন মানুষ। মানুষ থেকে একটা মানুষের যে মানে বংশ পরম্পরার যেটা সৃষ্টির নিয়ম, সেটা নর্মালি হোক। হ্যাঁ, আগেও নর্মাল হতো, এখনো যাতে হয়। যদিও আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, আমাদের আম, খাবারের হ্যাবিট চেঞ্জ হয়েছে, সবকিছুকে ওভারকাম করে কিভাবে সেই আদি আদি যে ব্যাপারগুলা আনা যায়, সেই ব্যাপারগুলো আমাদের আসলে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেই জন্য আমি এখনকার মেয়েদেরকে আমি রিকোয়েস্ট করব, আমাদের হেলদি লাইফ লিড করতে হবে। নর্মাল ডেলিভারির জন্য আমাদের আগে থেকে প্রিপেয়ার হতে হবে। আমি সবসময় এটা বলি, প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং, প্রি প্রেগনেন্সি চেক আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই চেক আপটা করে একটা আইডিয়াল আদর্শ বডি ওয়েট নিয়ে, একটা আদর্শ লাইফস্টাইল নিয়ে আমাকে প্রেগনেন্সিতে ঢুকতে হবে। এটা আমার জীবনের একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি আমার জীবনের আমার কলিজার টুকরা, আমার ধনকে আমার জীবনে আনবো, তাকে অবশ্যই একটা হেলদি লাইফ দিব এবং হেলদি প্রসেসের মধ্যে আমি দুনিয়াতে আনবো। এটা যেন সব মেয়েরা মনে করে। এটা মনে করলে কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এবং সবশেষে আমি কর্সেলকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওদের মাধ্যমে আমি কিন্তু, যারা আমার অনুষ্ঠান দেখছেন, যাদের মধ্যে এই মেসেজ গুলো পৌঁছাবে, এটা কর্সেলের জন্যই সম্ভব হয়েছে। এবং আমি কর্সেল অবশ্যই একটা নিউ টেকনোলজি আমাদের বাংলাদেশে ইমপ্লিমেন্ট করেছে অনেক আগে থেকে। আমি ওদের সাথে অ্যাটাচ আছি এবং অনেক অনেক পেশেন্ট, অনেক মানুষ এই কর্সেলের যে সার্ভিস সেখান থেকে বেনিফিটেড হচ্ছে। তো আমি কর্সেল বোধহয় আমার চেয়ে ভালো বলতে পারবো ওদের ব্যাপারগুলা। ওকে, আপনি 35 উইকস প্রেগনেন্সি এবং আপনি ডায়াবেটিক, ইনসুলিন পাচ্ছেন এবং ইনসুলিন দিয়ে আপনার গুড কন্ট্রোল, আপনি অবশ্যই নর্মাল ডেলিভারিতে যেতে পারেন। কারণ ডায়াবেটিস যদি গুড কন্ট্রোলে থাকে তাহলে নর্মাল ডেলিভারি মানে এটা কন্ট্রাইন্ডিকেশন না, মানে করা যাবে না এমন কোনো কথা নেই।
তবে ডেলিভারির আগে যেহেতু ডায়াবেটিসদের কিছু প্রবলেম থাকে, যেমন অনেক সময় বাচ্চা বেশি বড় হয়ে যায়, হ্যাঁ, ম্যাক্রোসোমিয়া বলি আমরা, তো সেই জিনিসগুলো দেখে নিতে হয়। ব্লাড সুগার যদি কন্ট্রোল থাকে কোনো সমস্যা নাই, আপনি অবশ্যই নর্মাল ডেলিভারিতে যেতে পারেন। তবে এই ডায়াবেটিস যাদের থাকে তাদেরকে আমরা নর্মাল ডেলিভারি কখন করব? আমরা সাধারণত তাদেরকে একদম ডেট, আপনাকে ডাক্তার যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দিয়েছে সেই ডেটেই কিন্তু আপনি হসপিটালে ভর্তি হবেন। হসপিটালে যদি এর আগে পেইন উঠে যায় কোনো সমস্যা নাই, কিন্তু যদি ওই ডেটে পেইন না উঠে আপনাকে কিন্তু অবশ্যই হসপিটালে চলে যেতে হবে, কারণ ডায়াবেটিক যারা তাদেরকে কিন্তু আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি থেকে একদিনও ক্রস করাতে চাই না। কারণ কিছু তো সমস্যা থাকেই, হ্যাঁ, ডায়াবেটিস গুড কন্ট্রোলে থাকলেও কিছু সমস্যা থাকে, বেবি কম্প্রোমাইজ থাকে। এবং লেবারের সময় যে আমরা যে স্যালাইন দেই সেখানে ইনসুলিন দিতে হয়। এবং এটা আমরা যেটা করি, আমরা প্রতি আওয়ারে আমরা ইনসুলিন, ব্লাড সুগারের যে একটা লেভেল সেটা আমরা মনিটর করি। মনিটর করে এবং বাচ্চার যে সিটিজি এবং বাচ্চার যে হার্টবিট, বাচ্চার কন্ডিশন, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমরা লেবারের সময় দুইজনের কন্ডিশন মেজার করি, ম্যাটারনাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন। তো এই সব কন্ডিশন যদি কোঅপারেট করে অবশ্যই নর্মাল ডেলিভারিতে যাওয়া যাবে এবং সাকসেসফুলি নর্মাল ডেলিভারি করা সম্ভব, যদি সেখানে কোনো অবস্টেটিক্যাল কন্ট্রাইন্ডিকেশন না থাকে। একটা মা ব্যায়াম করবে 24 সপ্তাহ এখন থেকে, ব্যায়াম ব্যায়াম তো প্রথম দিন থেকেই করবে। সেটা কি প্রেগনেন্সিতে ব্যায়াম আর নন প্রেগনেন্টের ব্যায়ামের মধ্যে কিছুটা তফাৎ। প্রেগনেন্সির ব্যায়ামটা হয় ফ্রি হ্যান্ড, তাই না? নন প্রেগনেন্ট যে সে দৌড়াদৌড়ি করে সবই করতে পারবে। তো প্রেগনেন্সিতে একটু সবসময় চলাচলে থাকতে বলি, হাত টাত নাড়তে বলি, আমরা চলাচলে নর্মাল চলাচল করবে, সবসময় বসে থাকবে না, এইটা একটা গেল। আর 7 মাসে পড়লে 7 মাস থেকে আমরা পেরিনিয়াল এক্সারসাইজ শিখাই, যে পেরিনিয়ামটা রিল্যাক্স করার জন্য আপনি দেখবেন কতগুলি বড় বড় ওই বেলুনের মতো পাওয়া যায়, ওইখানে মাটা যদি বসে এরকম এরকম করে পেরিনিয়ামের রিল্যাক্সেশন যদি হয়, ওইটা তো সব জায়গায় খুঁজে পাবে না, তো ওই ব্যায়ামটাও করতে পারা যেতে পারে। সবসময় ওয়াক এন্ড অ্যাভাব, সবসময় হাঁটা চলায় থাকলেই কিন্তু মানে আপনি যখন মানুষ, সবার আগে হচ্ছে আপনার মেন্টাল স্ট্রেংথ, যে আমার নর্মাল ডেলিভারি আমি করব, এটা হচ্ছে মায়ের জন্য সবচেয়ে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সবসময় মুভমেন্টে থাকা। 3 নাম্বার হচ্ছে প্রেগনেন্সিকে ভয় না পাওয়া। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে মনকে শক্ত করা। 5 নাম্বারে হচ্ছে আল্লাহকে ডাকা, যে আল্লাহ আমার পজিশনটা যাতে ঠিক থাকে। নর্মাল হবে, কেন হবে না? 34 সপ্তাহ যদি প্রথম হন অথবা আগে আপনার বাচ্চা হয়ে থাকে, অবশ্যই নর্মাল ডেলিভারি হতে পারবে। তার আগে দেখে নিতে হবে আপনার বাচ্চার পজিশনটা ঠিক কিনা। পজিশন বলতে বাচ্চার মাথার অংশটা নিচের দিকে আছে কিনা। আপনারা জানেন একটা বাচ্চা কিন্তু উল্টিয়ে থাকে, মাথার নিচটা নিচে থাকে, পা পাজর এগুলি উপর দিকে থাকে। হ্যাঁ, তো মাথা যদি নিচে থাকে তখন আমরা বলি পজিশন ভালো। আর এখন 34 সপ্তাহ নর্মাল ডেলিভারি, তো অবশ্যই সবার জন্য নর্মাল ডেলিভারি আমরা আমাদের কাম্য। এবং আপনার যদি মাথা নিচে থাকে আর কোনো অসুবিধা না থাকে, প্রেগনেন্সিতে ডায়াবেটিস, প্রেশার, অন্য কোনো কোমরবিডিটি রোগ আক্রান্ত আপনি যদি না থাকেন, আলহামদুলিল্লাহ আপনার নর্মাল ডেলিভারি, কোনো অসুবিধা নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন কখন বাচ্চার ব্যথা উঠবে। ধরেন আপনার ডেলিভারি ডেট যেটা ডাক্তার আপনাকে দিয়েছে, ধরেন এটা কি জানুয়ারি মাস, তো ধরেন আপনার 20 তারিখে ডেলিভারি ডেট এই মাসের। হ্যাঁ, মাসিকের ডেলিভারি ডেটের 2 সপ্তাহ এবং ডেলিভারি ডেটের 1 সপ্তাহ, এই মোট 3 সপ্তাহ সাধারণত 80% ব্যথা উঠে। তার মানে ডেলিভারি ডেটের 2 সপ্তাহ আগে থেকে শুরু করে ডেলিভারি ডেট পার হওয়ারও 1 সপ্তাহ পর পর্যন্ত প্রেগনেন্সি হয়। তাহলে প্রথম প্রেগনেন্সি হলে তার যদি একটা লো রিস্ক প্রেগনেন্সি হয়, সবকিছু স্মুথলি প্রসিড করে, যদি কোনো সমস্যা না এরাইজ করে, তাহলে তো আমরা ডেট পর্যন্ত, যে আমরা 40 উইক্সের পরে 41 উইক্স পর্যন্ত, 41+ উইক্স পর্যন্ত আমরা অনেক সময় ট্রাই করে থাকি নর্মাল পেইনের জন্য। আর পেইন যদি উঠে যায় তো সেটার পরেও যে নর্মাল হবে সেটারও কোনো আমরা নিশ্চয়তা দিতে পারি না। পেইন ওঠার পরে তারপরে যদি জ্বরের মুখ খুলে যায়, জ্বরের মুখ খুলতে থাকে নর্মালি, তাহলেই কিন্তু নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। জ্বরের মুখ না খুললে কিন্তু নর্মাল ডেলিভারি হবে না, তখন হয়তো সিজারে যেতে হবে। কাজে তার যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা নর্মালের জন্য হয়তো ট্রাই করব। এই জন্য তার
প্রেশারটা কন্ট্রোলে থাকতে হবে, ডায়াবেটিসটাও হয়তো কন্ট্রোলে রাখতে হবে, তারপর হচ্ছে তার এনিমিয়া আছে কিনা, রক্তশূন্যতা আছে কিনা সেগুলো দেখতে হবে। বাচ্চা আল্ট্রাসাউন্ড করে তার দেখতে হবে যে বাচ্চার পজিশন যেটা, প্রেজেন্টেশনটা মাথা নিচে থাকতে হবে, ভার্টিস প্রেজেন্টেশন হতে হবে। অনেক সময় যদি ট্রান্সভার্স মানে আড়াআড়ি হয়ে বাচ্চা থাকে অথবা উল্টো থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারিতে রিস্ক হয়ে যায়। কাজে এগুলো সবকিছু দেখে লাস্ট পর্যন্ত মায়ের সবকিছু, বাচ্চার সবকিছু ঠিক থাকলে তখন একজন কনসালটেন্ট তার পেশেন্টের জন্য নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারেন। প্রথমবার যারা মা হচ্ছে, নর্মাল ডেলিভারি আসলে পেইনটা কখন উঠবে সেটা ওটা তো মানে এটা কেউই হয়তো জানে না, পেশেন্টও জানে না। কিন্তু আমরা ফুল প্রেগনেন্সিটা আমরা 40 উইকস ধরে থাকি। তো আমরা সবসময় 37, 38 এর পরে আমরা পেশেন্টকে অ্যালার্ট করি যে যেকোনো মুহূর্তে তার পেইন হতে পারে। 1 মাস আগে থেকে যেকোনো সময় পেইন হতে পারে। আর ইডিডির কাছাকাছি যেই ডেটটা থাকে তার কাছাকাছি সময় 1 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ পরে দেখা যায় মেক্সিমাম ডেলিভারি গুলো হয়ে যায়। কাজেই তার 40 উইক যেটা যেই দিন হবে, যেটাকে আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ইডিডি বলে থাকি। ইডিডির অন্তত আগে থেকে 2 সপ্তাহ আগে থেকে কিন্তু তাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, আমার যেকোনো সময় পেইন উঠতে পারে। আর এখানে তার ভয় পাওয়ার কিছু নেই, তার এত অরেড হওয়ার কিছু নেই। লেবার পেইন কিন্তু শুরু হয়েই কিন্তু ডেলিভারি হয়ে যায় না। একটা ডেলিভারি লেবার পেইন শুরু হয়ে সেটা 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত মানে ফুল লেবারের প্রসেসটা থাকতে পারে। এবং প্রথম 3 ঘন্টা 4 ঘন্টা যেটাকে আমরা লেটেন্ট ফেজ বলে থাকি, ওই সময় কিন্তু খুব খুব ধীরে ধীরে তোমার প্রোগ্রেস করে। আচ্ছা, সে অনেকগুলো সিমটমের কথা বলেছে। তো আমি যতদূর বুঝতে পারছি যে তার একটা দ্বিতীয় প্রেগনেন্সি এবং তার আগের একটা বেবি সিজার হয়েছিল এবং এখন সে 31 সপ্তাহে আছে এবং তার ব্রেস্ট প্রেজেন্টেশন, অ্যাকচুয়ালি ব্রেস্ট প্রেজেন্টেশন একটা ম্যাল প্রেজেন্টেশন। তো আগে যদি একটা সিজার থাকে এবং সাথে যদি কোনো ম্যাল প্রেজেন্টেশন বা আদার কোনো কমপ্লিকেশন থাকে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি পসিবিলিটি থাকে না। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের ইলেকটিভ সিজারিয়ান সেকশনে চলে যেতে হবে যদি ব্রিচ পারসিস্ট করে। আর এর মধ্যে তার আরেকটা কমপ্লিকেশন আছে, মেডিকেল কমপ্লিকেশন, যেমন থাইরয়েড আছে, থাইরয়েড মেডিকেশন সে নিচ্ছে। তো আমাদের এখানে অ্যাডভাইস থাকবে যে প্রেগনেন্সিতে যদি মেডিকেল কোনো কমপ্লিকেশন থাকে তাহলে অবশ্যই অবস্টেট্রিশিয়ানের সাথে একজন মেডিকেল স্পেশালিস্ট মানে এন্ডোক্রাইনোলজিস্ট তার সাথেও কিন্তু মানে সাইমেলটেনিয়াসলি কনসাল্ট করে নিতে হবে। আমরা অবস্টেট্রিশিয়ানরা আমরা মানে অবস্টেট্রিক সাইডটা আমরা দেখে থাকি বেবির ওয়েলবিং, মাদার ওয়েলবিং, কিন্তু যদি মেডিকেল কন্ডিশন যেটা আছে সেটার জন্য এন্ডোক্রাইনোলজিস্টের সাজেশনটাই বেস্ট। কাজে আশা করি যে উনি হয়তো এভাবেই ওনার প্রেগনেন্সি ফলো আপ করছেন আর তার যে কোয়েরি ছিল সেটা হয়তো বুঝতে পেরেছে। নর্মাল ডেলিভারি হচ্ছে এটা আমার কাছে যেটা মনে হয় আজকাল মেয়েদের মধ্যে নর্মাল ডেলিভারি নিয়ে এত বেশি একটা কথা চলছে। নর্মাল ডেলিভারির ডেফিনেশন যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে নর্মাল ডেলিভারি মানে হচ্ছে সেই ডেলিভারি যেটা নর্মালি স্পন্টিনিয়াস ডেলিভারির ব্যথা উঠবে, মাসিকের রাস্তা দিয়ে বাচ্চাটা নর্মালি বেরিয়ে আসবে এবং মিনিমাম 8 মানে প্রয়োজন হলে একটু কেটে দিতে হবে বা সেলাই পড়লে একটু সেলাই পড়বে, এবং বাচ্চা এবং মা হেলদি থাকতে হবে। মা হেলদি থাকবে, বাচ্চা হেলদি থাকবে। আমি নর্মাল ডেলিভারি করে দিলাম, মাসিকের রাস্তা দিয়ে সেলাই টেলাই সব করে দিলাম, তারপরে দেখা গেল যে বাচ্চাটা ব্রেইনের সিপি ডেভেলপ করলো, সেরিব্রোভাস্কুলার পলসি ডেভেলপ করলো, অথবা এই বাচ্চাটা দেখা গেল যে গ্রোথ রিটার্ডেড হয়ে যাচ্ছে, বাচ্চা উঠে বসতে পারছে না। এই যে মেন্টালি রিটার্ডেড হয়ে গেল, কিন্তু মা খুব খুশি হয়ে গেল যে হ্যাঁ আমার একটা নর্মাল ডেলিভারি হলো। এই আনহেলদি বেবি কিন্তু নর্মাল ডেলিভারির ডেফিনেশনের মধ্যে পড়ে না। আজকাল মনে করেন একটা যুগ ছিল যখন আমাদের বড় মারা বা আমাদের দাদিদের আমলেও মনে করেন যে অনেকের 19টা বাচ্চা হয়েছে, 15টাই মরে গেছে, 5টা বাচ্চা বেঁচে আছে। একটা খুব বুদ্ধিমান হলো, সে পড়ালেখা করছে, একটা বোকা হয়েছে, সে জমি চাষ করে, 2টা মোটামুটি হয়েছে, কোনো রকমে খেয়ে পড়ে দিন যায়, এরকম করে তাদের বাচ্চা হতো। কিন্তু বর্তমান যুগে মানুষ কিন্তু নিচ্ছে একটা কি 2টো বাচ্চা, এবং প্রতিটা মা চায় তার বাচ্চা হেলদি হবে, তার বাচ্চা 100 জনের মধ্যে একজন বিশেষ ব্যক্তি হবে। সেই জন্য কেউ কিন্তু নর্মাল ডেলিভারি চিন্তা করে না, সবাই চিন্তা করে হেলদি বেবি হেলদি মাদার, সুস্থ বাচ্চা সুস্থ মা। নর্মাল ডেলিভারি অবশ্যই হতে পারে, না হওয়ার তো কোনো কিছু নাই,
যেহেতু আপনার আগের বাচ্চা নর্মাল হয়েছে, কিন্তু আমরা একটা কথা মনে রাখবেন, যখন কোনো বাচ্চা মায়ের পেটে মরে যায়, যদি এটা আগের বার সিজারও হয়ে থাকে, এটা সেকেন্ড বেবি হয়ে থাকে, তারপর আমরা সেটাকে কিছুতেই সিজারে যাই না, আমরা সেটাকে নর্মাল ডেলিভারি করার চেষ্টা করি এবং নর্মাল ডেলিভারি করি। কারণ হচ্ছে মৃত বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালটা আমরা বেশি চিন্তা করি, এই জন্য যে এখানে তো আর আমার মনিটরিং এর কিছু নাই যে বাচ্চার হার্টবিট খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চা নর্মাল হয়ে আটকে গেল কিনা, বাচ্চা ডেভেলপড হয়ে মরে পচে বের হয়ে আসে। শুধু আমরা মনিটর করি যে মা ভালো আছে কিনা, বা বাচ্চা মরে গেলে মায়ের পেটে একটা পয়জন তৈরি হয় যেটা মায়ের রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট করে দেয়, মাকে মেরে ফেলতে পারে, এরকমও হয়ে যায়। সেই জন্য আমরা এটা মনিটর করি। ওরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ না করলে আমরা সাথে সাথে নর্মাল ডেলিভারিটাই অ্যালাউ করি। সেই জন্য আমি বলবো যে আপনার যেহেতু আগের ইতিহাস ভালো না, আপনার একটা বাচ্চা মায়ের পেটেই মারা গেছে, এটা খুবই খারাপ একটা ইতিহাস। এই ইতিহাস নিয়ে আপনি যেন অ্যাডামেন্ট হয়ে না থাকেন যে যে কোনো উপায় হোক আমাকে নর্মাল ডেলিভারি হতেই হবে। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের ম্যাডামরা আমাদেরকে বলতো যে একটা ডেলিভারির ব্যথা কখনো সূর্যোদয় সূর্যাস্ত দুটো দেখবে না। কারো যদি সূর্যোদয়ের আগে ডেলিভারির ব্যথা উঠে, অবশ্যই তাকে সূর্যাস্তের আগে বাচ্চা হতে হবে, না হলে বুঝতে হবে যে তার হবে না, তাকে ইন্টারভেনশন লাগবে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। 12 ঘন্টা ডেলিভারির ব্যথা নিয়ে এক শহর থেকে আরেক শহরে যে যদি কেউ আবদার করে তাকে নর্মাল করে দিতে হবে, এর চেয়ে বড় বোকামি আর পৃথিবীতে কিছু হয়। ডায়াবেটিস হলেই যে বাচ্চা নর্মাল হবে না তা কিন্তু না, ডায়াবেটিস হলেও বাচ্চা নর্মাল হতে পারে। এখন আপনার ব্লাড সুগারটা 8.72, এটা কি 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট না ফাস্টিং? যদি ফাস্টিং হয় তাহলে অনেক বেশি, 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট হলেও বেশি। আমি আপনাকে বলবো যে র্যান্ডম হলেও বেশি। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্টের সঙ্গে কনসাল্ট করবেন, যে আপনার ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবে। কারণ 35 সপ্তাহে ব্লাড সুগারটা যদি আপনার ফ্ল্যাকচুয়েট করে তাহলে কিন্তু এটা খারাপের দিকে যায়। আরেকটা কথা মনে রাখবেন, প্রেগন্যান্সিতে ডায়াবেটিস থাকলে আপনারা কখনোই ডায়েট কন্ট্রোল করবেন না। আপনাদেরকে বারবার বলা হয় যে 6 থেকে 8 বার আপনারা খাবার খাবেন অল্প অল্প পরিমাণে, যেন কিছুক্ষণ পর পর বাচ্চা গ্লুকোজ পায়। কিন্তু কিছু কিছু মা মনে করে যে ব্লাড সুগার কন্ট্রোল করে রাখতে আমি না খেয়ে থাকবো। না খেয়ে থাকার এখানে কোনো অপশন নাই। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার শরীরে ইনসুলিন নাই বা কাজ করছে না, কিন্তু আপনার বাচ্চার শরীরে কিন্তু ইনসুলিন আছে এবং যা কাজ করে। এখন হচ্ছে প্রথম যখন আপনার ব্লাড সুগার অনেক বেশি থাকে তখন বাচ্চা কি করে, বেশি বেশি ইনসুলিন বানায় সেই ব্লাড সুগারটা কোপ করার জন্য। কারণ হচ্ছে আপনার শরীরের যে ব্লাড সুগার সেটা কিন্তু সরাসরি বাচ্চার শরীরে চলে যাচ্ছে, সে তখন এটা কোপ করার জন্য বেশি বেশি ইনসুলিন বানাচ্ছে। আর আপনার শরীরে যে ইনসুলিন আপনি পুশ করেন বা আপনার শরীরে তৈরি হোক, সেটা কিন্তু বাচ্চার শরীরে যায় না। এখন যেটা হচ্ছে, আপনি যদি না খেয়ে থাকেন তাহলে বাচ্চা কিন্তু গ্লুকোজ পাবে না। তার এনার্জির সোর্স কিন্তু আপনি মা, একমাত্র আপনি ছাড়া আর সে কোথা থেকেও কোনো গ্লুকোজ পাবে না। এখন আপনি মনে করেন অনেকক্ষণ 6-7 ঘন্টা মানে সেই সকালে নাস্তা খেলেন, আবার সেই দুপুর বেলা 2টার সময় ভাত খেলেন, মাঝখানে বা আপনার শরীরে কোনো গ্লুকোজই নাই, তাহলে বাচ্চা গ্লুকোজ পেলো না, কিন্তু ওর অনেক ইনসুলিন। সে ইনসুলিন কি করবে, গ্লুকোজ নীল করে দিবে, বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মায়ের পেটে। এই কথাটা মনে রাখবেন আপনারা। আরেকটা হচ্ছে, বাচ্চা বড় হয়ে যেতে পারে, অতিরিক্ত সাইজে বড় হয়ে যেতে পারে, পেটে পানির পরিমাণ বেড়ে যেতে পারে, এবং যার ডায়াবেটিস থাকে তার কিন্তু প্রেশার বেড়ে যাওয়ার চান্সও থাকে, প্রেশার বেড়ে যেতে পারে, সব ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। সেই জন্য ব্লাড সুগার অবশ্যই ওয়েল কন্ট্রোল থাকতে হবে। এবং আমার মতে অবশ্যই আপনাকে একজন অবস্টেট্রিশিয়ান আপনার ডায়াবেটিস বা আপনার জেস্টেশনাল ডায়াবেটিসের ম্যানেজমেন্ট দিতেই পারে, আমরা পারি। কিন্তু আপনি যদি থাকেন ঢাকা শহরে বা কোনো এমন শহরে যেখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, অবশ্যই সেখানে একজন এন্ডোক্রাইনোলজিস্ট আছে। আমি অনুরোধ করব আপনি এন্ডোক্রাইনোলজিস্টকেই দেখান, কারণ উনি আপনার ব্লাড সুগারটা কিভাবে কন্ট্রোল করবেন। এবং আমাদের ডায়াবেটিসের মাকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে। একজন অবস্টেট্রিশিয়ান দেখবে, একজন এন্ডোক্রাইনোলজিস্ট দেখবে, একজন ডায়েটিশিয়ান দেখবে, এবং শেষের দিকে আমরা একজন নিওনেট্রোলজিস্টকেও ইনক্লুড করি আমাদের এই গ্রুপের মধ্যে। এখন আপনি যখনই এখন আমাদের দেশে যেটা হচ্ছে, আমরা তো খুব কমই ডায়েটিশিয়ানের কাছে যাই,
কিন্তু আমাদের দেশের এন্ডোক্রাইনোলজিস্টরা আমাদেরকে খুবই সাহায্য করে। তারা দেখা যায় যে রুগীদেরকে ডায়েট চার্ট দিয়ে দেয়, বুঝাই বলে দেয় যে এভাবে এভাবে খান, লম্বা সময় না খেয়ে থাকবেন না, অনেক কিছু বলে দেয় যে অল্প আপনি খাবারটা খাবেন, আপনার সকালের নাস্তাটাই ভাগ করে 2বার 3বারে খান, তারপরে খাবার পর 10 মিনিট একটু হাঁটেন। এই অ্যাডভাইসগুলি আমাদের এন্ডোক্রাইনোলজিস্টরাই দিয়ে দেয়। সেই জন্য এই দিক থেকে আমরা তাদের কাছ থেকে একটা সাহায্য পাই, সেটা হচ্ছে যে ডায়েটিশিয়ানের কাছে যায় না। এবং আনফরচুনেটলি আমার পাশের রুমেও যদি ডায়েটিশিয়ান বসে, আমি যদি আমার রুগীকে বলি আপনি যান, কয়জন যাবে? 100 জনের মধ্যে 10 জনও যাবে না ডায়েটিশিয়ানের কাছে। এমনকি আমরা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠালেই যায় না। ইভেন ইনসুলিন দিলে তারা ইনসুলিনটা নিতে চায় না, মনে করে এটা ভয়ঙ্কর জিনিস। কিন্তু ইনসুলিন একটা স্বাভাবিক জিনিস, আপনার শরীরে যে জিনিসটা নাই, যেটা কাজ করছে না, সেটা দেওয়া হচ্ছে, অন্য কিছু দেওয়া হচ্ছে না। এবং একটা কথা মনে রাখবেন, জেস্টেশনাল ডায়াবেটিস 50% কেসে ডেলিভারির পর নর্মাল হয়ে যায়, আর ডায়াবেটিসটা থাকেই না। কাজে আপনি কখনোই ভাববেন না হায় হায় আমার কি হলো, এত ভয়ঙ্কর রোগ কামাই করে ফেলছি, আমার কি হবে। কিছুই হয়নি আপনার। ডায়াবেটিক মায়ের যে বাচ্চা হয় না তা তো না, ডায়াবেটিক মায়ের যে নর্মাল ডেলিভারি হয় না তা কিন্তু না। কিন্তু আপনি যদি এই ডায়াবেটিসকে ওয়েল কন্ট্রোল না রাখেন, এই ডায়াবেটিসের জন্য প্রথম 3 মাস থেকে আরম্ভ করে একদম শেষ ডেলিভারি পর্যন্ত হাজার হাজার কমপ্লিকেশন। আপনি যদি ওয়েল কন্ট্রোল থাকেন, সবকিছু বাচ্চার গ্রোথ ভালো থাকে, পানি ভালো থাকে, তাহলে একটা কথা আমার ফারহানা দেওয়ান ম্যাডাম বলে, এভারেজ সাইজ বেবি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ লাইটার। পানিটা যদি ঠিক থাকে, বাচ্চা যদি এভারেজ সাইজ থাকে, এবং মায়ের প্যাসেজ যদি অ্যাডিকুয়েট থাকে, এবং ইউটেরাসের কন্ট্রাকশন যদি অ্যাডিকুয়েট থাকে, তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। এবং বাচ্চার মানে কোনো যদি সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন না থাকে, তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। কিন্তু আপনাকে অবশ্যই এই পুরা প্রেগনেন্সির সময়টা আনইভেন্টফুল থাকতে হবে। আপনাকে ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল রাখতে হবে, আপনার বডি ওয়েট ঠিক মতো বাড়তে হবে, বাচ্চার গ্রোথ সুন্দর মতো হতে হবে, এবং আপনাকে মাঝে মাঝে হিমোগ্লোবিন A1C চেক করে দেখতে হবে ওটা কত আছে। এইগুলি সাধারণত এন্ডোক্রাইনোলজিস্ট দেখে। সেই জন্য আমরা বলি যে আপনারা একজন এন্ডোক্রাইনোলজিস্টের আন্ডারে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা মাঝে মাঝে অন্তত সপ্তাহে একদিন হলো 6 টাইমস ব্লাড সুগারটা দেখবেন। সেটা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার আগে, নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার আগে, খাওয়ার 2 ঘন্টা পরে, রাতে খাবার আগে, খাওয়ার 2 ঘন্টা পরে। অনেকেই গ্লুকোমিটার ঘরে রাখে না, কিন্তু যখনই আপনার ডায়াবেটিস মানে ব্লাড সুগারটা বেড়ে গেল, আপনার উচিত একটা ছোট্ট গ্লুকোমিটার কিনে নেওয়া। খুব বেশি যে দাম তা না, 1000 টাকা 900 টাকায় ওর গ্লুকোমিটার পাওয়া যায়, এবং এর সাথে প্রায় 100 স্ট্রিপ থাকে। যে জিনিসটা খুবই এসেনশিয়াল, সবার আগে আপনাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য যা দরকার সেই জিনিসগুলি অবশ্যই কিনে নেবেন। দেখেন আমরা অনেক দামি শাড়ি, অনেক দামি 3 পিস, অনেক দামি জুতা, স্যান্ডেল, এমনকি রোজ লিপস্টিকও কিনে থাকি, তাই না? আমরা অনেক হাজার টাকা দামের আমরা কিন্তু একটা ক্রিমও কিনি, কিন্তু আমরা ছোট একটা গ্লুকোমিটার কিন্তু আলসেমি করে কিনি না। এটা যখনই কারো ব্লাড সুগার ইম্পেয়ার থাকবে, তার অবশ্যই উচিত একটা গ্লুকোমিটার কিনে নেওয়া এবং সেলফ মনিটরিংটা শিখে নেওয়া। 1 2 বাচ্চার নড়া সব সময় লক্ষ্য রাখবেন, কারণ আপনার এখন তো মাত্র 19 কত সপ্তাহ চলছে, আমাকে কোশ্চেনটা দীপু আরেকবার একটু দেখালে ভালো হয়। ফিটাল মুভমেন্টটা 28 সপ্তাহের পরে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, যারা ডায়াবেটিকের পেশেন্ট, যে বাচ্চা 12 ঘন্টায় 10 বার নড়তেছে কিনা। বাচ্চার নড়া কমে গেলে আপনি ব্লাড সুগার মাপেন, দেখেন যে সুগার কমে গেছে, একটু খাবার খান। এবং আপনার ব্লাড সুগার যদি বেশি থাকে, ডায়াবেটিস থাকে, এই যে আপনি আমাকে আপনার রিডিংটা বললেন 8.7 কত, সেটা কিন্তু আপনি আমাকে উল্লেখ করেন নাই যে কখন আপনি মাপলেন। সেই রকম ভাবে আমার কাছে মনে হলো যে আপনি আপনার মনিটরিংটা প্রপারলি করেন, এবং আপনি অবশ্যই অবস্টেটিশিয়ানের কাছে টাইমলি যাবেন যখন যখন আপনাকে যেতে বলবে। কারণ আমরা ডায়াবেটিক মায়ের বা বেবি একটু শেষের দিকে একটু ঘন ঘন ফলো আপ দেই। আমরা যেখানে 36 সপ্তাহের পর 7 দিন পরে
দেখি আমরা তখন 28 সপ্তাহের পরেই 15 দিন পর পর দেখতে থাকি, এবং এরপর আমরা আবার 7 দিন পর পর দেখতে থাকি, কারণ যে কোনো সময় প্রেশার বাড়তে পারে, যে কোনো কমপ্লিকেশন হতে পারে। এবং আমরা স্ক্যানিংটা একটু বারবার করি, সিরিয়াল আল্ট্রাসাউন্ড করি, এই জন্য যে বাচ্চার গ্রোথ রিটার্ডেড হয়ে যেতে পারে, আবার ম্যাক্রোসোমিক বেবি হয়ে যেতে পারে। এই সব কিছু মনিটর করার জন্য একটু ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে, ঘন ঘন চেক আপ করতে হবে, এবং এই জন্য কিছু বাড়তি টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি একটি সুস্থ বাচ্চার মা হতে পারবেন, আপনি নিজে সুস্থ থাকতে পারবেন। এখন হচ্ছে যে আপনার বাচ্চা নর্মাল হওয়াটাই কিন্তু আপনার টার্গেট না, আপনার টার্গেট কিন্তু সুস্থ বাচ্চার মা হওয়া। আবারও বলছি, আমাদের দেশের মেয়েদের মধ্যে গত পরশুদিন আমার চেম্বারে আমার চেক আপের পেশেন্ট বাসায় নর্মাল ডেলিভারি করে বাচ্চা মরে গেছে, পেরিনিয়াল টিয়ার হয়ে গেছে, তাকে কর্মীটোলা হাসপাতালে নিয়ে গিয়ে যে ভর্তি করছে, কিন্তু তার রিলেটিভদের সাহস হয়নি আমাকে এসে বলবে যে আমার একটা চেক আপের পেশেন্টকে তারা বাসায় চেষ্টা করছে, এখন বেবিটাও মারা গেছে। তাহলে মানুষের টার্গেট কি নর্মাল ডেলিভারি, না টার্গেট হেলদি বেবি, হেলদি মাদার, একটি সুস্থ বাচ্চা এবং একটি সুস্থ মা? নর্মাল ডেলিভারি করলেন, কিন্তু বাচ্চা পরে দেখা গেল যে সেরিব্রাল পলসি, বাচ্চার গ্রোথ হচ্ছে না, লালা ঝরছে, বাচ্চা হাত পা নাড়াইতে পারে না, এই ধরনের একটা বিকলাঙ্গ বাচ্চার চেয়ে নর্মাল ডেলিভারি কি বেশি প্রয়োজনীয়? অথবা মার কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে গেল, দ্যাট মিনস পেশাবের রাস্তা মাসিকের রাস্তা এক হয়ে গেল, এই যে মেয়েটার ভোগান্তি, এই যে অপারেশনের কষ্ট, এই যে টাকা খরচ, তার এই কষ্টগুলি কি দিয়ে আপনি পূরণ করবেন? তার চেয়ে কি একটা সিজার বেটার না? সিজারে কি ক্ষতি হয় আর নর্মাল ডেলিভারিতে কি অসুবিধা হয়? হতেই পারে একটু, কিন্তু আপনার টার্গেট কি? আপনার টার্গেট তো একটা সুস্থ বাচ্চার মা হওয়া। আপনার টার্গেট তো এই না যে আমার নর্মাল হইতে হবে, তাতে আমার বাচ্চা মরে যাক, তাতে আমার শরীরের ক্ষতি হয় হোক, তবু আমি নর্মাল চাই। এটা ভুল কথা। আপনার যেমন সিচুয়েশন সেইভাবেই আপনাকে আগাতে হবে। একটা কথা আছে না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনার মানে আপনার যতটুকু আয় ততটুকু আয় বুঝেই আপনাকে কাজ করতে হবে। এখন আপনাকে বুঝতে হবে যে আমার শারীরিক অবস্থা এত খারাপ, বা আমার ডায়াবেটিস কন্ট্রোলে নাই, আমার প্রেশার বেড়ে গেছে, বাচ্চা ওভারওয়েট হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো নর্মাল ডেলিভারি হবে না। তবে সবকিছু নর্মাল থাকলে অবশ্যই নর্মাল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন মিম তোমার 30 বিপিডি 91 মিলিমিটার। হ্যাঁ, আমরা কিন্তু শুধু বিপিডি দেখে আমরা ডেলিভারি করাই না, আমরা দেখতে হবে তোমার পেলভিস, মানে জরায়ুর নিচে যে নিতম্বের যে হাড্ডিগুলো আছে, তার কুঠুরিটা আছে, সেটার তোমার মাপ কতটুকু আছে, তোমার সার্ভিক্সের কন্ডিশন কি, তোমার বাচ্চার কন্ডিশন কি, তোমার কন্ডিশন কি, অনেক কিছু মিলিয়েই কিন্তু আমরা নর্মাল ডেলিভারি করাই। তোমার বিপিডি 91 মিলিমিটারেও নর্মাল ডেলিভারি হতে পারে এবং সিজারও লাগতে পারে, বলা যায় না। তোমাকে অবশ্যই ডাক্তারের চেক আপ করলেই তোমাকে বলতে পারবে তোমার নর্মাল ডেলিভারি হবে কি হবে না। আর তুমি বয়স তোমার ঠিক আছে, তোমার ওজনও ঠিক আছে, তোমার 25 উইকস। এখন কথা হলো যে তুমি যেটা বলেছো যে বাচ্চা নড়াচড়া পাচ্ছ, সবই তোমার ভালো আছে, আর তোমার খুব যে বেশি রেস্ট নিতে হবে তার কিন্তু দরকার নেই। তার কারণ এটা তুমি হাঁটাচলা করবে, যেটা আমরা বলি যে নর্মাল এক্সারসাইজটা, যেটা হাঁটতে হবে, হাঁটলে পারে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আমি বলবো যে যেটা তোমার বুকের মাঝখানে যেটা ব্যথা হয়, সেটা অ্যাসিডিটির জন্য অনেক সময় হতে পারে, সেটা তুমি করে নিও। আর যদি মনে করো তোমার যদি পরিবারে হার্টের অসুখের সমস্যা থেকে থাকে এবং তোমার যদি রিউমেটিক ফিভার আগে যদি থেকে থাকে, সেগুলোর জন্য হয়তো হার্টে কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর তুমি, আমি মনে করি যে তুমি হাইপার অ্যাসিডিটির জন্য এটা হতে পারে, তুমি অ্যান্টাসিড জাতীয় বা অমিপ্রাজল জাতীয় ম্যাক্সপ্রো বা স্নোপ্রাজল, এগুলো যে কোনো ওষুধ তুমি 2 বেলা কয়েকদিন খাও, তাহলে আর নর্মাল ডেলিভারির জন্য যেটা বলেছি, তোমরা হাঁটা চলাটা করবে, এক্সারসাইজ করবে। খালি শুয়ে থাকলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুভমেন্ট ভালো না হলে, শরীর রক্ত চলাচল ভালো না হলে অক্সিজেশন ভালো হয় না, তাতে শিশুটিও সাফার করে, মাও সাফার করে। হ্যাঁ, আসলে আপনি নন ডায়াবেটিক, মানে আপনার প্রি ডায়াবেটিস আছে, এটা জেস্টেশনাল না, প্রেগনেন্সিতে হয়নি, আপনি ইনসুলিন নিচ্ছেন, কিন্তু আপনার হয়তো বেড়ে কেন যাচ্ছে, তার মানে আপনি
ইনসুলিনটা আপনার ডোজটা অ্যাডজাস্ট হচ্ছে না কিংবা আপনি নিয়মটা মানছেন না। ইনসুলিনের জন্য আপনার নিবেন, আপনি দরকার হলে ডোজ বাড়াতে হবে, যিনি আপনার এন্ডোক্রাইন ডক্টর তার সাথে যোগাযোগ করুন। এছাড়া ডায়েটটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, বিকজ আমরা যদি ডায়াবেটিক ডায়েটটা মেনে না চলি, গ্লুকোজ ইচ্ছা মতো খাই বা ফ্যাটি জিনিস, তাহলে দেখা যাবে যে ইনসুলিন দিলেও এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর ডায়াবেটিস যদি নিয়ন্ত্রিত না থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে, বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কমে যাবে, কারণ ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে বাচ্চা অনেক বড় হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন ম্যাক্রোসোমিয়া। কাজে আপনি তো চান না নর্মাল ডেলিভারি চান, কাজে আপনাকে ডায়াবেটিস অবশ্যই ওয়েল কন্ট্রোল থাকতে হবে, তাহলে বাচ্চার ওজনটা আপনার স্বাভাবিক বৃদ্ধি পাবে। আর নর্মাল ডেলিভারি ডায়াবেটিসের সাথে কোনো সম্পর্ক নেই। নর্মাল ডেলিভারি নির্ভর করে আপনার বাচ্চার ওজন ঠিকঠাক মতো আছে কিনা, বাচ্চার পজিশন কেমন আছে, আপনার ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে, এই 3টা জিনিসের উপরে। কাজে আপনার বাচ্চা যদি অ্যাভারেজ সাইজ হয়, আপনার ডায়াবেটিস যদি ওয়েল কন্ট্রোল থাকে, আপনার হাইট বা ওয়েট বা আপনার পেলভিস নর্মাল ডেলিভারি হওয়ার মতো উপযুক্ত থাকে, তাহলেও আমরা ডায়াবেটিস যাদের থাকে তাদেরকে আমরা ইন্ডাকশন দিই সময়ের আগে। অবশ্যই আমরা অনেক সময় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে ইন্ডাকশন দিয়ে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিই এবং নর্মাল ডেলিভারি করিয়ে থাকি। কাজে ডায়াবেটিস সমস্যা না, তবে আনকন্ট্রোল ডায়াবেটিস সেটা কিন্তু একটা সমস্যা, কারণ তাতে বাচ্চার ওজন বেড়ে যায়, বাচ্চার কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটি হতে পারে, অনেক বেশি পানি হতে পারে, আপনার নিজের ডায়াবেটিস বেড়ে আপনি ডায়াবেটিস কিটোএসিডোসিস হতে পারে। তো ওরকম যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে করতে হবে, অবশ্যই তখন সিজারে চলে যেতে হবে। এই জন্য আপনার দরকার হচ্ছে সতর্কতা, ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস, আর আল্লাহর কাছে দোয়া চান যেন নর্মাল ডেলিভারি হয়। ডায়াবেটিসের জন্য সমস্যা নেই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় যারা নর্মাল ডেলিভারি চান। দর্শক, গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের কর্সেল বাংলাদেশের ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।